তফসিল ঘোষণা কাল সন্ধ্যায়, জানিয়েছেন ইসি সচিব। আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে ইউএনওদের নির্দেশ প্রধান উপদেষ্টা। বসে থাকার সময় নেই, মানুষের পক্ষে মানুষের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে মন্তব্য তারেক রহমানের। বললেন, ধানের শীষ বিজয়ী হলে রক্ষা পাবে দেশ। ডাক্তারদের সকল চিকিৎসা নিতে পারছেন বেগম খালেদা জিয়া। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে যে কোনো সময় নেওয়া হতে পারে লন্ডনে, জানিয়েছেন ডাক্তার জাহিদ হোসেন। উপদেষ্টা মাহফুজ আলম আসিফ ভূঁইয়ার পদত্যাগ, নির্বাচন করবেন জেনারেল আসিফ। 125 আসনের প্রার্থী ঘোষণা এনসিপির। দুর্নীতির প্রমাণ পেলে প্রার্থিতা বাতিল। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যার ঘটনার আসামি গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার। চুরি করে গৃহকর্ত্রীর হাতে ধরা পড়ায় হত্যা, জানিয়েছে আয়েশার স্বামী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা দেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিটিভি এবং বাংলাদেশ বেতারে সিসির ভাষণ এরই মধ্যে রেকর্ড করা হয়েছে। ভাষণ রেকর্ডের আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও অন্য 4 কমিশনার। রিপোর্ট আসমা আক্তার নুপুরের। রীতি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা এবং নির্বাচনের সার্বিক অগ্রগতি নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করতে বুধবার দুপুর 12টা 12 মিনিটে বঙ্গভবনে যান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, অন্য 4 কমিশনার, কমিশন সচিব। ইসি সচিব জানান, বৈঠকে ভোটার তালিকা, রাজনৈতিক দল নিবন্ধন, গণভোট ও জাতীয় নির্বাচন, ব্যালট পেপার, ভোটের সময় বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে। প্রবাসী ভোট ও পোস্টাল ব্যালটের বিষয়ে রাষ্ট্রপতি প্রশংসা করেছেন এবং ভালো নির্বাচন আয়োজনে রাষ্ট্রপতি সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন। উনি সার্বিকভাবে আমাদেরকে বলেছেন যে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে এবং একটা ভালো, সুষ্ঠু এবং অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য, সহযোগিতা এবং সহানুভূতি ওনার দিক থেকে প্রয়োজন দেওয়ার সুযোগ আছে, উনি তার থেকে বেশি ছাড়া কম দিবেন না। সিএসির ভাষণ রেকর্ড শেষে ইসি সচিব সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। আগামীকাল সন্ধ্যা 6টার সময় তফসিল ঘোষণা হবে এবং আপনারা আগামীকাল সন্ধ্যা 6টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল আপনার অনিয়ারে আপনাদেরকে জানিয়ে দিবেন। সংসদীয় আসনের সীমানা নিয়ে কোনো জটিলতা না থাকায় 300 আসনের তফসিল ঘোষণা করা হবে বলে জানান ইসি সচিব। আসমা আক্তার নুপুর, বাংলাভিশন, ঢাকা। এদিকে আগামী নির্বাচনকে ঐতিহাসিক এবং স্মরণীয় করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবেও তিনি উল্লেখ করেন। যে কোনো পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি অপতথ্য এবং গুজব প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার তাগিদও দিয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মহিত। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, বিগত আমলের নির্বাচনগুলো নির্বাচন নয়, প্রতারণা হয়েছে। গত 3বার যে নির্বাচন হয়েছে সেটাও নির্বাচন, সেখানে নির্বাচিত হয়ে লোক সংসদে গেছে, কিন্তু আজকেও আরো বহুদিন ধরে সারা জাতি স্মরণ করবে সেগুলো তামাশা হয়েছে, প্রহসন হয়েছে, নির্বাচন হয় নাই। কাজে আমরা সেটার সঙ্গে তুলনা করছি না, তুলনা করার কোনো কারণ নাই। যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলবে ওটা কোনো নির্বাচন তো নয়, এটা জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে যে নির্বাচন, এমন নির্বাচনের কথা বলছি। কেন এটা ঐতিহাসিক হতে গেল? ঐতিহাসিক হতে গেল এই জন্য যে এটা অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। অভ্যুত্থান মানে অতীতকে ফেলে দিছে। এটা এই সুযোগ গ্রহণ করে আমরা কৃতিত্বের পরিচয় দিতে পারি, ইতিহাসের পাতায় আমাদের নাম লিখে যেতে পারি। যদি অবহেলা করি তাহলে এই সুযোগ আমাদের থেকে চলে গেল, জাতির সামনে থেকে চলে গেল। জাতি যেমনি আছে মুখ থুবড়ে পড়ে থাকবে, আগে যেরকম পড়েছিল।
আগামী নির্বাচন ও গণভোট দুটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। বলেন, নির্বাচন হবে আগামী 5 বছরের জন্য আর গণভোট 100 বছরের। গণভোট যেটা, সেটা 5 বছরের জন্য না, এটা 100 বছরের জন্য। 100 বছর এটা আমরা স্মরণ করবো যে ওই দিন যে আমরা করে দিয়েছিলাম, সেই জন্য 100 বছর ধরে এবং তার পরবর্তী সময়েও বাংলাদেশ পাল্টে গেল। স্থায়ীভাবে পাল্টে দেওয়ার সুযোগ এখন তোমার আর আমার হাতে। আমরা যদি এটা করে ফেলি, এটা বাংলাদেশ পাল্টে গেল। এটার জন্য রাস্তা মিছিল করার দরকার নেই, এগুলো সব হয়ে গেছে। রক্ত দেওয়ার দরকার নেই, সেটাও হয়ে গেছে। যা যা হবার সব হয়ে গেছে। এখন মুহূর্তটাকে ব্যবহার করা, 100 বছরের জন্য বাংলাদেশকে মজবুত রাস্তায় রওনা করে দেওয়া। আমরা নতুন বাংলাদেশ বানাচ্ছি, সেটার পিলার তৈরি করা, সেটার দেয়াল তৈরি করা, সেটার ভিত তৈরি করা, এই নির্বাচন। যে কোনো পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি অপতথ্য ও গুজব প্রতিরোধে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন ডক্টর ইউনূস। বিভেদ আছে, ঠিক আছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বসে থাকার সময় নেই, মানুষের পক্ষে মানুষের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখনই সজাগ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। বলেন, ধানের শীষকে জেতানোর কোনো বিকল্প নেই, ধানের শীষ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত দেশ গড়ার আলোচনায় চতুর্থ দিনের মতো লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বিষয়টি আমাদের এ সময় তিনি দুর্নীতির বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থানের কথা জানান। বলেন, দেশ গড়ার পরিকল্পনা শুধু বললেই হবে না, পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আপনার দল আপনার সামনে আজকে যে স্ট্রেইট কাট প্ল্যান আপনার সামনে উপস্থাপন করলো, দেখান তো পত্রপত্রিকা খুলে, বক্তৃতা বিবৃতি দেখান তো আর কোন রাজনৈতিক দল এই মুহূর্তে যারা বাংলাদেশে আছে তারা কোন রাজনৈতিক দল এরকম প্ল্যানিং দিয়েছে? কোন রাজনৈতিক? ইয়েস, কোন রাজনৈতিক দল আপনাকে কোনো প্ল্যান দিতে পারে নাই, দেশের মানুষকে কোনো প্ল্যান দিতে পারে নাই, পরিকল্পনা দিতে পারে নাই যে দেশকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একমাত্র বিএনপি আপনার দল দিয়েছে। কাজেই এখন আপনার বসে থাকার সময় নেই, এখন আপনার বসে থাকার সময় নেই, আপনাকে যুদ্ধে নেমে পড়তে হবে। দিস ইজ এ ওয়ার, দিস ইজ এ ব্যাটল। আপনাকে এই যুদ্ধে নেমে পড়তে হবে। কি যুদ্ধ? মানুষের পক্ষে, মানুষের জন্য, দেশের পক্ষে, দেশের জন্য। তারেক রহমান বলেন, জনগণ শুধু শুনতে চায় না, সমস্যা সমাধানে কি কি পরিকল্পনা নেওয়া হয়েছে তাও তারা জানতে চায়। ধানের শীষকে জেতাতে এলাকায় গিয়ে সাধারণ মানুষের কাছে দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ধানের শীষকে জিতাতে হবে, এর কোনো বিকল্প নাই। ধানের শীষকে জিতানোর মাধ্যমে জনগণের যে পরিকল্পনা, জনগণের পক্ষের যে পরিকল্পনা, সেটিকে বাস্তবায়ন করতে হবে, এর কোনো বিকল্প নাই। ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, এবং সবার আগে বাংলাদেশ, নো কম্প্রোমাইজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, দেশের প্রতিটি ক্রান্তিকালে দেশকে রক্ষা করেছে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার পর এবার দলের সবাইকে দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়ার কথাও বললেন তারেক রহমান। রাজনীতির সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। যাদের মানবাধিকার। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা সংস্কারের কথা বলে তারা জানেন না কি সংস্কার হবে, শুধুই জানেন ক্ষমতায় যাবার সংস্কার। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী যুবদল ও কৃষক দলকে নিয়ে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস আরও বলেন, সংস্কার বিএনপির সৃষ্টি, কেউ চাইলে এখান থেকে পরিকল্পনা নিতে পারবেন। বেগম জিয়া শুধু বিএনপি নেত্রী নন, পরিণত হয়েছেন সব দল মতের অভিভাবকে। তারেক রহমান দেশে এসে দলের হাল ধরবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন মির্জা আব্বাস। সকল দল স্বীকার করে, এমনকি আমাদের চরম শত্রু যে দলগুলো আছে, আমাদের বিএনপি পছন্দ করে না, তারাও স্বীকার করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন দলমত নির্বিশেষে সকল মানুষের অভিভাবক উনি। আমরা এখন, আপনারা দেখেছেন নিশ্চয়ই ইতিমধ্যেই, ওনাকে অনেক রকম মর্যাদা দেওয়া হয়েছে সরকারি পর্যায়ে। তো ওগুলো আমি আবার বুঝি না, আমি শুধু বুঝি এটুকুই যে আমার নেত্রী একজন তুলনাহীন একজন নেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন।
সিসিইউতে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ডাক্তারদের সকল চিকিৎসা গ্রহণ করতে পারছেন। শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে মেডিকেল বোর্ড আশাবাদী। এ কারণে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে যে কোনো সময় উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। মামুন আব্দুল্লাহ রিপোর্ট। 18 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকা সাবেক প্রধানমন্ত্রীর মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান বুধবার বিকেল 5টায় সশরীরে চিকিৎসা কার্যক্রম তদারকিতে আসেন। এদিন বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। বুধবার রাত 8:30টায় বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সবশেষ অবস্থা নিয়ে ব্রিফ করেন মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। ভালো চিকিৎসা যেটি সেটি উনি পেতে পারেন, সেই জন্য এখানে রেখেও সকল পর্যায়ের চিকিৎসকদের দেশে বিদেশের তাদের পরামর্শ করে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে এবং আমরা খুবই আশাবাদী, মেডিকেল বোর্ডের সম্মানিত সকল সদস্যরাও আশাবাদী যে ওনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে। দেশবাসীর কাছে আমরা আকুল আহ্বান জানাই, আবেদন জানাই, ওনারা যে দোয়া করছেন, ওনারা ওনার সুস্থতার জন্য সব সময় করে চলেছেন, সেটি যাতে ওনারা অব্যাহত রাখেন এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে দেশনেত্রী যাতে এবারে ওনার যে শারীরিক সংকটময় অবস্থা উনি অতিক্রম করছেন সেটি যাতে উনি সফলভাবে আল্লাহর রহমতে অতিক্রম করতে পারে, সেই জন্য আমরা সবার কাছে সহযোগিতা চাই। ডাক্তার জাহিদ আরো বলেন, সংকটাপন্ন মানুষের জন্য যে চিকিৎসা প্রয়োজন তার মধ্যেই আছেন বেগম খালেদা জিয়া। বেগম জিয়াকে নিয়ে গুজব না ছড়ানোরও আহ্বান জানান ডাক্তার জাহিদ। উনার মতো এমন একজন নেত্রীর প্রতি মানুষের স্বাস্থ্য ব্যবস্থার স্বাস্থ্য সম্পর্কে জানার আগ্রহ মানুষের থাকাটাই স্বাভাবিক, কিন্তু কোনো অবস্থাতেই আমরা যাতে আমাদের আবেগ বা অনুভূতি প্রকাশ করতে যে অতিরিক্ত প্রকাশ না করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করি, সে লক্ষ্যে আমরা বলতে চাই উনি আইসিইউতে উনি চিকিৎসাধীন আছেন এবং উনি সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন এবং উনি চিকিৎসাধীন আছেন। এটি নিয়ে কোনো অবস্থাতেই কোনো গুজবে কান না দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। দীর্ঘদিন থেকে আর্থাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। গত 23 নভেম্বর এভারকেয়ারে ভর্তি হন তিনি। ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ ধরা পড়ার পর সিসিইউতে রেখে চলছে চিকিৎসা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নানা নাটকীয়তার পর অবশেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে তাদের পদত্যাগ। এর আগে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ তার কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তরের কথা জানান। একই সঙ্গে তিনি জমা দেন আয় ব্যয়ের বিবরণীও। তবে কোন দল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন এই দুই উপদেষ্টা, সে বিষয়ে মুখ খোলেননি কেউই। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়নের 3 দিন পর দেশবাসীকে চমকে দিয়ে উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম। এনসিপির দায়িত্ব নেয়ার আগে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিন আগে পদত্যাগ করলেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান দুই উপদেষ্টা। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। সংবাদ সম্মেলনে দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি জানান প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজ বিকেল 5টা নাগাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপদেষ্টারা
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। এর আগে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিলেও কিছুতেই নিজ মুখে পদত্যাগ করার কথা জানালেন না আসিফ মাহমুদ। তবে সংবাদ সম্মেলনের শেষে ইঙ্গিত দিলেন এই মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের তার এটাই শেষ দিন। কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তরের পাশাপাশি জানালেন আয় ব্যয়ের বিবরণীও জমা দিয়েছেন তিনি। ইতিমধ্যে আমি সম্পদের হিসাব বিবরণী আজকে সকালে দাখিল করেছি এবং আমার যে কূটনৈতিক পাসপোর্ট আছে সেটাও আমি ক্যান্সেল করেছি। মাননীয় উপদেষ্টা, আপনার আজকের যে ব্রিফিং এখানে খুব বিদায়ের সুর, আপনি কি কালকে উপদেষ্টা পরিষদের মধ্যে বৈঠক আছে সেখানে কি পদত্যাগপত্র জমা দেবেন না আজকে দিয়েছেন? উপদেষ্টা পরিষদ বৈঠকে আমাকে ডাকা হয়েছে, বাকিটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আর যে প্রেসিং আছে সেখান থেকে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা অনেক ধন্যবাদ, অপেক্ষা করে আমাদেরকে কভার করেছেন। থ্যাংক ইউ সকলকে। আবার দেখা হবে হয়তো অন্য কোনো জায়গায়। অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতো দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে তার নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন আসিফ মাহমুদ। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন আসনে এবং কোন দলের ব্যানারে নির্বাচনে অংশ নেবেন সেই বিষয়ে এখনই চূড়ান্ত না হওয়ার কথা জানান আসিফ মাহমুদ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। 125 আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থিতা ঘোষণা করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী পরিবেশ এখনো অনুকূলে নয়। এ তালিকার কারো বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাস ও ফ্যাসিজমে থাকার প্রমাণ পেলে তাদেরকে তালিকা থেকে বাদ দেবে এনসিপি। বলেন, বিদ্যমান রাজনৈতিক দলগুলো তরুণ প্রজন্মকে ধারণ না করায় এনসিপির জন্ম। ক্ষমতা কিংবা আসন পেতে নয়, পরিবর্তনের পক্ষে জনমত গড়তে এনসিপি নির্বাচনে অংশ নিচ্ছে বলেও জানান নাহিদ ইসলাম। ঢাকা 11-তে নাহিদ ইসলাম, রংপুর 4-এ আখতার হোসেন, পঞ্চগড় 1-এ সার্জিস আলম, কুমিল্লা 4-এ হাসনাত আব্দুল্লাহ, ঢাকা 18-তে নাসিরউদ্দিন পাটোয়ারি, ঢাকা 9-এ তাসনিম জারা, নরসিংদী 2-এর এনসিপির প্রার্থী সারওয়ার তুষার। নির্বাচন কমিশন সর্বোপরি এই যে যারা মাফিয়া, বিভিন্ন জায়গায় মাফিয়াদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, ঋণ খেলাপিকে নমিনেশন দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা এর উপর নির্ভর করবে যে নির্বাচন কমিশন কতটা সুষ্ঠু প্রক্রিয়া কাজ করতেছে। তবে আমরা নির্বাচন কমিশনের উপরে, অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখতে চাই, কারণ আমরা চাই না যে আমাদের এই নির্বাচনী প্রক্রিয়া, আমাদের এই সংস্কারের অগ্রযাত্রা কোনোভাবে ব্যাহত হোক। আমরা অন্য কোনো দলের সাথে যদি যাই, আমরা কম্প্রোমাইজড হিসেবে বিবেচিত হব। আমরা সেই সমঝোতার রাজনীতি করতে চাই না। আমরা চাই যে আমাদের রাজনৈতিক লক্ষ্য আদর্শ নিয়ে আমরা এককভাবে দাঁড়াবো। নির্বাচনে ফলাফল যাই আসুক, আমরা জনগণের কাছে পৌঁছাবো। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর হয় সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা জানান। উপদেষ্টা বলেন, লেভেল প্লেইং ফিল্ডের জন্য আগে নির্বাচনগুলোর চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক বেশি সদস্যকে মোতায়েন করা হবে। বলেন, নির্বাচন নির্ভর করে জনগণ এবং ভোটারদের উপর। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলে তাদেরকে কেউ আটকে রাখতে পারবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর বিলুপ্তির কোনো সুযোগ নেই। ভারত রাজি না হলে শেখ হাসিনাকে ফেরত আনা যাবে না বলেও জানিয়েছেন তিনি। বলেন, মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের ওপর আর কোনো বিদেশি নিষেধাজ্ঞার সম্ভাবনা নেই। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। গত বছর জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ঢাকা সফর করে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশ করে রিপোর্ট। এতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং পুলিশের এলিট ফোর্স র্যাব বিলুপ্তির সুপারিশ করে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এ বিষয়ে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিজিএফআইয়ের মতো সংস্থা পৃথিবীর সব দেশে আছে। জাতিসংঘের সুপারিশে তা বিলুপ্ত করার সুযোগ নেই। র্যাব আগের থেকে যথেষ্ট উন্নতি করেছে বলে জানান তিনি। ডিজিএফআইয়ের মতো প্রতিষ্ঠান পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে, এটা তারা বললেই তো হবে না। এভাবে
40টা রিকমেন্ডেশন তারা দিয়েছে, যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে আমাদের এবং আমাদের পরের সরকারের কাছে, তারা সেগুলো করবে। সবই যে করা যাবে এমন কোনো কথা নেই। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের ফেরত চাওয়া ছাড়া কোনো উপায় নেই। করণীয় তেমন কিছু আসলে নেই, কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠানোর জন্য। আমরা সেটা জোর করে রাজি না হলে আসলে তো করার কিছু নেই, আমরা রাজি করানোর চেষ্টা করতে থাকতে পারি। ভুল তথ্যের কারণেই অনেক দেশ ভিসা দিচ্ছে না বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়ের চাঞ্চল্যকর জোড়া খুনের মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। চুরি করে পালানোর সময় মা মেয়ের হাতে ধরা পড়েন গৃহকর্মী আয়েশা। পরে তাদের হত্যা করে পালিয়ে যায় গৃহকর্মী। অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেফতার করেছে পুলিশ। রিপোর্ট করছেন রেকুনুজ্জামান। গত সোমবার রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার এই জোড়া খুনের ঘটনা ঘটে। মামলার বাদী আজম আজিজুল ইসলাম সকাল 7:51 থেকে 9:35 মধ্যে হত্যাকাণ্ড ঘটে বলে উল্লেখ করে মামলা করেন। অনেকটাই ক্লুলেস এই মামলায় সিসি ক্যামেরা ফুটেজ ও প্রযুক্তির ব্যবহার করে মূল আসামি গৃহকর্মী আয়েশাকে বুধবার ঝালকাঠির নলসিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার পর স্বর্ণালংকার মালামাল নিয়ে আয়েশা স্বামী জামালকে নিয়ে পালিয়ে শ্বশুরবাড়িতে আত্মগোপন করেছিল। আয়েশার সাথে স্বামী জামালকেও গ্রেপ্তার করেছে পুলিশ। জামালের দাবি মা মেয়েকে হত্যার উদ্দেশ্য ছিল না। চুরি করার পর আয়েশা আক্তারকে গৃহকর্মী লায়লা আফরোজ ধরে ফেলেন। লায়লা ও তার মেয়ে নাফিসার সাথে ধস্তাধস্তি হয়। পরে মা মেয়েকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে আয়েশা। মানে সবকিছু কমপ্লিট নিয়ে আসবো এই সময় মনে হয় ম্যাডাম পিছন থেকে আটকাইছে, যাই হোক ওই ধস্তাধস্তি ঠেলে বাইচা চিন্তা করছে যে আটকাইছে বাসন লাগবো, বাইচা আসার চিন্তায় ওই মানে দেখে নাই তো সামনের দিক পিছের দিকে যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ হবে না। ডাকাতি নাকি খুন এমন আশঙ্কার মধ্যে মা মেয়ের খুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই খুনি আর কেউ নয়, মাত্র 4 দিন আগে কাজ নেয়া গৃহকর্মী আয়েশা আক্তার। প্রতিদিনে বোরখা পরে বা মুখ ঢেকে কাজে আসতো গৃহকর্মী আয়েশা। খুনের পর মেয়ে নাফিসার স্কুল ড্রেস পরেই মুখ ঢেকে পালিয়ে যায়। না, আমরা সুরতালে যেটা বলেছি যে শরীরে 30টা আঘাতের চিহ্ন ছিল মায়ের, আর মেয়ের গায়ে 6টা আঘাতের চিহ্ন ছিল। অর্থাৎ এটা একটা ব্রুটাল কিলিং, মানে খুব বিভৎস হত্যা। তো শুক্রিয়া ডিসি স্যারের নেতৃত্বে আমরা এটা উদ্ঘাটন করতে পেরেছি এবং আসামিকে আমাদের গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছি। ইনশাআল্লাহ আগামীকালকে আমরা সকালেই মিডিয়া সেন্টারে আপনাদের সবার সামনে বিস্তারিত জানানো। এ ঘটনায় নিহত লায়লা আফরোজের স্বামী স্কুল শিক্ষক আজম আজিজুল ইসলাম হত্যার জন্য গৃহকর্মী আয়েশাকে দায়ী করে মামলা করেছেন। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। মোবাইল ফোন উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে আজ রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মোবাইল ব্যবসায়ীরা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের পদত্যাগ দাবি করেছেন তারা। সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে সার্ফওয়ারা মোড় অবরোধে তৈরি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন নগরবাসী। রিপোর্ট করছেন সৈয়দ সৈকত সাদিক। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR সংস্কার, একচাটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মোবাইল ফোন আমদানি উন্মুক্তের দাবিতে বুধবার সন্ধ্যায় রাস্তায় নামেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। রাজধানীর সার্কফোয়ারার মূল সড়ক অবরোধ করেন তারা। মোবাইল ফোন ব্যবসায়ীরা সড়কের টায়ার ও কাঠের ফালিতে আগুন ধরিয়ে স্লোগান দিতে শুরু করেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের পদত্যাগ দাবি করেন। পৃথিবীর কোনো দেশে 57% ট্যাক্স নাই, শুধু ব্যবসায়ীদের সাথে না, সারা দেশের সাধারণ জনগণের সাথে বৈষম্য। আমরা NEIR মানি না। NEIR 16 ডিসেম্বর বাস্তবায়ন না করার দাবি উঠে বিক্ষোভ সমাবেশে। আপনারা PTRC বিভিন্ন সময় আপনারা টাইম দিয়ে আপনাদের কথা রাখেন নাই। যতক্ষণ পর্যন্ত আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত না দিবেন ততক্ষণ আমরা এখান থেকে যাব না। 16 তারিখে সেটা হতে দিব না। 2 ঘন্টার বেশি সময় সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন ঘরমুখো মানুষ। এই আন্দোলন আমরা জানি না কিসের আন্দোলন, কিন্তু এখন হুট করে এখন সবার একই দশা, সবার যে দশা আমারও সেই দশা। কত রোগী অ্যাম্বুলেন্স মা বোনরা দাঁড়ায় আছে, বসে আছে গাড়ির ভিতরে। মালিকের সম্পদ রেখে আমি যাইতে পারি না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য তৎপর ছিলেন। এর আগে গত 7 ডিসেম্বর আগারগাঁও BTRC কার্যালয়ের সামনেও একই দাবিতে বিক্ষোভ করে মোবাইল ব্যবসায়ীরা। সৈকত সাদিক,
বাংলা ভিশন, ঢাকা। ভ্যাট আহরণে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি সেবার মান আধুনিক, জনবান্ধব ও ব্যবসা বান্ধব করার তাগিদ দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সেই সাথে রাজস্ব আয়ের অর্থ যেন সরকারি কোষাগারে ঠিকমতো জমা হয় সেই তাগিদও দেন তিনি। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানিয়েছেন, রাজস্ব আয় পদ্ধতিগত দুর্বলতা দূর করার পাশাপাশি ব্যাপক সংস্কার জরুরি। কাউকে জুলুম করে নয়, ইচ্ছাকৃত কর ফাঁকিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। জিয়াউল হক সবুজের রিপোর্ট। সরকারকে ভ্যাট দেয় এমন নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা দেশে প্রায় 6.5 লাখ। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে মোট রাজস্বের প্রায় 38% আয় করে এনবিআর। কিন্তু বাস্তবতা হলো ভারত, পাকিস্তান, নেপাল এমনকি শ্রীলঙ্কাও যেখানে জিডিপির অনুপাতে 5 থেকে 6% আয় করে, সেখানে বাংলাদেশের ভ্যাট আহরণ আটকে আছে 3%। ভ্যাট সপ্তাহের উদ্বোধনী এই অনুষ্ঠানে তাই রাজস্ব আহরণে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর পাশাপাশি পদ্ধতি আরও সহজ করার আহ্বান জানান ব্যবসায়ীরা। বাংলাদেশে যদি ভ্যাটের যেই নেটটার কথা বলা হচ্ছে, ওয়াইডেনিং দ্য নেট, এইটার কথা বলা হচ্ছে এবং এরপরে যে ট্রান্সপারেন্সির কথা বলা হচ্ছে, যার জন্য আসলে একটা ম্যাসিভ আকারে ডিজিটালাইজেশন, সিম্পলিফিকেশন অফ দ্য প্রসেসেস ইজ ইম্পর্টেন্ট। যেটা হওয়া উচিত ছিল তার থেকে আরো বোধ হয় 5-10 গুণ বেশি হওয়ার যথেষ্ট সম্ভাবনা এবং সেই পরিবেশ আমাদের আছে। অর্থ উপদেষ্টাও বলেন, বিশ্বের অনেক দেশ যখন জিডিপির অনুপাতে 25% পর্যন্ত আয় করছে, সেখানে বাংলাদেশের রাজস্ব 7 ভাগে আটকে থাকা দুঃখজনক। রাজস্ব ব্যবস্থাপনাকে আরো একটু মডার্নাইজ করা, আরো আইটি ওরিয়েন্টেড করা, পিপলস ফ্রেন্ডলি, ব্যবসায়ীদের ফ্রেন্ডলি করা। না হলে কিন্তু আমরা সামনে এগোতে পারবো না। আমাদের সম্পদের সীমাবদ্ধ থাকবে, ধার করে বা গ্র্যান্ট নিয়ে আমরা কিন্তু বেশি করে এগোতে পারবো না। এনবিআর চেয়ারম্যান জানান, ভ্যাটের সহজ সমাধান করতে গিয়ে আইন পরিবর্তনের ফলেই জটিলতা বেড়েছে। আয় বাড়াতে কর্মকর্তাদের মৌমাছির ভূমিকা পালনের আহ্বান তার। আমাদের অনেকগুলো জায়গা থেকে আমরা ট্যাক্স পাচ্ছি না, এরপরেও এই গ্রোথটা হওয়া মানে হচ্ছে আমরা এখন রেভিনিউ কুড়িয়ে আছি এবং এই কুড়ানোর ক্ষেত্রে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি, কারো উপরে কোনোভাবেই কোনো জুলুম করা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না। বাংলাদেশ ঋণের ফাঁদে পড়ে গেছে এমন কথা তিনি আগে বলেননি বলে দাবি করেন এনবিআর চেয়ারম্যান। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত গুম ও বিচার বহির্ভূত হত্যার দ্রুত তদন্ত, বিচারের ব্যবস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থার সংস্কারের দাবিতে গুম কমিশনে স্মারকলিপি জমা দিয়েছে গুম পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাক। বুধবার দুপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজধানীর গুলশানে অবস্থিত গুম কমিশনের সামনে মানববন্ধন শেষে এই স্মারকলিপি জমা দেওয়া হয়। এ সময় গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানান, ফ্যাসিবাদের পতনের 1.5 বছর পরেও গুম হওয়াদের হদিস দিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। গুম হওয়া ব্যক্তিরা কি বেঁচে আছেন নাকি তাদের হত্যা করা হয়েছে তাও জানেন না পরিবারের সদস্যরা। এমন পরিস্থিতিতে দ্রুত তদন্ত শেষ করার দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়েছে। রাজশাহীর তানোরে 2 বছরের এক শিশু গভীর নলকূপের 35 ফুট গভীর গর্তে পড়ে গেছে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ও ভেকুর সমন্বয়ে উদ্ধার অভিযান চলছে। কোয়েলহাট গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে। দুপুর 2:30টা থেকে আটকে পড়া শিশুকে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। তবে বিকেল 5টায় ভেকু আসার পর মূল উদ্ধার অভিযান শুরু হয়। শিশু স্বাধীন কোয়েলহাটা গ্রামের রাকিবের ছেলে। তানোর থানার ওসি শাহিনুজ্জামান জানান, দুপুর 1টার দিকে তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে গিয়ে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায় শিশু স্বাধীন। খবর পেয়ে দুপুর 1:45 থেকে ফায়ার সার্ভিস একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে ভেকু না থাকায় তখন উদ্ধার অভিযান শুরু করা যায়নি। ফায়ার সার্ভিসের রাজশাহী জেলার সহকারী পরিচালক দিদারুল আলম জানান, বিকেল পর্যন্ত শিশুটি জীবিত ছিল বলে তাদের মনে হয়েছে। তাকে অক্ষত উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে। কালচারাল ফ্যাসিবাদ দেশের শত্রু, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার পাশাপাশি বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। বলেন, কালচারের নামে একটি গোষ্ঠী ফ্যাসিবাদে আচরণ করছে। পতিত হাসিনা সরকারের তৎকালীন মানবাধিকার কর্মী এবং সিভিল সোসাইটির লোকেরাই গুম, খুন এবং আয়নাঘরকে বৈধতা দিয়েছে। জানান, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক দলগুলো আগের কায়দাতেই চলছে। দেশে ক্রান্তি লগ্নে জাতীয় স্বার্থে সকলকে ছাড় দিয়ে ঐক্যবদ্ধ হবার আহ্বানও জানিয়েছেন ডাকসু ভিপি।
এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ঢাকা সেনানিবাসে এমই কনভেনশন হলে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনের অনুষ্ঠান হয়েছে। 3 দিনব্যাপী এই সম্মেলনের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি তার বক্তব্যের শুরুতেই বিজয়ের এই মাসে সশস্ত্র বাহিনীর সদস্যসহ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর মুক্তিযোদ্ধাকে গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। প্রতিরক্ষা অবকাঠামো উন্নয়ন ও জাতীয় অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সম্মেলনে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান তিনি। পরে নৌবাহিনী প্রধান সম্মেলন উপলক্ষে আয়োজিত নির্মাণ সামগ্রীর স্টলগুলো ঘুরে দেখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মোহাম্মদ হাসানুজ্জামান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান বলেছেন, ফ্যাসিস্টদের 16 বছর ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছিল স্বৈরাচার এরশাদ ও তার দল। বিকেলে সাভারের রাসফুলবাড়ি এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আসন্ন নির্বাচনে স্বৈরাচার ও তার দোসররা নানা ষড়যন্ত্র করতে পারে, তাই সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। অসহায় ও জন্মান্ধ হাফেজা খাদিজা খাতুনকে বসবাসের জন্য নতুন পাকা বাড়ি নির্মাণ করে দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বুধবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার চিনিপাড়া এলাকায় খাদিজা খাতুনের জন্য এই দৃষ্টিনন্দন ঘরটি উদ্বোধন করেন তিনি। এ সময় আসাদুল হাবিব দুলুর এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এলাকাবাসী। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, বিজিএমই এর প্রেসিডেন্ট ও চুয়াডাঙ্গা 2 আসনের ধানের শীষ প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে এক জনসভা হয়েছে চুয়াডাঙ্গা 2 নির্বাচনী এলাকার লোকনাথপুর হেলিপ্যাড মাঠে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। পার্ক এভিনিউ বাংলাদেশ ফুটবল তারকা ও জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়াকে অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। আজ ঢাকায় অনুষ্ঠিত শাইনিং সেরিমনিতে উপস্থিত ছিলেন গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের সার্ক হেড সমীর সূর্যবংশী, পাশাপাশি বাংলাদেশ ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা। হেড অব মার্কেটিং ভাস্কর কুমার দে, হেড অব সেলস রিতেশ বড়ুয়া, হেড অব প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইন গোপাল দ্বিবেদী এবং সার্কের ডিজিএম হিউম্যান রিসোর্সেস শশাঙ্ক প্রাণম্ভুর। পার্ক এভিনিউ গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের একটি গ্রুমিং ব্র্যান্ড, যা আধুনিক পুরুষদের পারফিউমের জন্য বিশ্বব্যাপী পরিচিত। তৈরি পোশাক খাতে লিঙ্গ সমতা ও নারী নেতৃত্বের বিকাশে ঢাকায় শি লিডস দ্য উইভ শীর্ষক সংলাপ ও প্রদর্শনী হয়েছে। মঙ্গলবার সুইডেন ও সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং সুইস কন্ট্যাক্ট বাংলাদেশের বাস্তবায়নে পরিচালিত প্রোগ্রেস প্রকল্প এই অনুষ্ঠানের আয়োজন করে। নারী সুপারভাইজার, কারখানা কর্মকর্তা, বেসরকারি খাত, পরামর্শদাতা প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় 150 জন এতে অংশ নেন। বক্তারা বলেন, তৈরি পোশাক খাতকে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে নিতে হলে নেতৃত্বের অগ্রযাত্রায় নারীদের সমান অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। বিজিএমই এর সহ সভাপতি বিদিয়া অমৃত খান নারী বান্ধব নীতিমালা গ্রহণের উপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে নারীর অগ্রগতি নিয়ে বিভিন্ন উদ্যোগের প্রদর্শনী উপস্থাপন করা হয়। আন্তর্জাতিক মানবাধিকার দিবস 2025 উপলক্ষে মানবিক আন্দোলন বাংলাদেশ দুপুরে সুপ্রিম কোর্ট চত্বরে সমাবেশ করে। সমাবেশে বক্তারা আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও বৈষম্যমুক্ত মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান। বক্তারা মানবাধিকার লঙ্ঘনের সকল ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিচার ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আহ্বান জানান। বাফুফের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে 10 বছরের জন্য যুক্ত হয়েছে দেশের শীর্ষ নির্মাণ প্রতিষ্ঠান বিএসআরএম স্টিল। বাফুফে ভবনে 2 পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল, সহ সভাপতি ফাহাদ করিম, বিএসআরএম এর ব্যবস্থাপনা পরিচালক আমির আলী হুসাইন সহ আরও অনেকে। ফুটবলে নারী ও পুরুষ উভয় দলই এখন ভালো পারফরমেন্স করছে, তাই ফুটবল উন্নয়নের অংশীদার হওয়ার আশা করে বিএসআরএম এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, তারা চান ফুটবলের বিকেন্দ্রীকরণ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মাঠ সংকটের কারণে 3 দিন পিছিয়ে 14 ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্সের বিদ্রোহী ক্লাবগুলোর অনাগ্রহের পরও 20 দল নিয়ে লিগ আয়োজনের পরিকল্পনা বোর্ডের। লিগে যে দলগুলো অংশ নিবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিসিবি ও সিসিডিএম। মানিক মাহমুদের রিপোর্ট। শনির দশা ক্রিকেট পাড়ায়
মাঠে নেই ক্লাব ক্রিকেটের খেলা। বিসিবি নির্বাচনকে ঘিরে মুখোমুখি দ্বন্দ্বে ক্রিকেট বোর্ড ও ঢাকা ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন। দুভাগে ভাগ হয়ে গেছে ঢাকার 76টি ক্লাব। এই জন্য তার একটা গত 2 ডিসেম্বর সংবাদ সম্মেলন করে ঢাকা ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন। বিসিবির বর্তমান কমিটিকে অবৈধ দাবি করে এই বোর্ডের অধীনে কোনো খেলায় অংশ না নেওয়ার ঘোষণা দেয় মোহামেডান, আবাহনী সহ 44টি ক্লাব। বিদ্রোহী ক্লাবগুলো সেই সংবাদ সম্মেলনের প্রতিবাদে নিজেদের অবস্থান পরিষ্কার করে বিসিবি ও সিসিডিএম। ঢাকার ক্লাব ক্রিকেটের জৌলস ফিরিয়ে আনতে বিসিবি এবং সিসিডিএম যখন প্রস্তুতি নিয়েছে, তখন একদল ক্লাব কর্মকর্তার লীগ বানচালের অপচেষ্টায় লিপ্ত। এখন আপনার খেলা বর্জনের সাথে আমি মনে করি ক্রিকেট বোর্ডের এই নির্বাচনকে আমার মেলানোর কোনো দরকার নেই। বিদ্রোহী ক্লাবগুলোর কাছ থেকে লীগ খেলতে না চাওয়ার লিখিত কোনো চিঠি পায়নি বিসিবি। তামিম ইকবালের ক্লাব সহ আগ্রহী ক্লাবগুলোকে নিয়ে প্রথম বিভাগ লীগ শুরুর নতুন তারিখ 14 ডিসেম্বর ঘোষণা করে সিসিডিএম। আগের তারিখ ছিল 11 ডিসেম্বর। আমরা অফিসিয়ালি তো 20টা দলে ধরে রাখবো, কারণ আমরা এই ধরনের মৌখিক বার্তা পাচ্ছি, বাট আমরা ফিক্সচার ছাড়ছি 20টা দলকে নিয়ে। অত্যন্ত স্বাগত জানিয়েছে তামিমের ব্যাপারে 1-1.5 প্যারা আছে এখানে, যে সে কিরকম ভাবে কতটা অ্যাক্টিভ খেলার ব্যাপারে, প্লেয়ারদের ব্যাপারে চিন্তিত, এবং তাকে আমরা স্বাগত জানিয়েছি। আবারও স্বাগত জানাচ্ছি আপনার প্রেস কনফারেন্সে। বিদ্রোহী ক্লাব ও বিসিবির দ্বন্দ্বে জিম্মিদশা ক্রিকেটারদের মাঠে ক্রিকেট রাখতে সব দলের প্রতি আহ্বান বিসিবি সহসভাপতি ফারুক আহমেদের। শাস্তির খড়গ বিরোধী ক্লাবগুলোর জন্য। তাদের বারবার আমি রিকোয়েস্ট করছি তারা যাতে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করবে। আমি আশা করি আজকের এই প্রেস কনফারেন্সের পরে আপনাদের যত কিছু বলার আছে, যা আছে সব কিছু, কিন্তু অনেক ধরনের প্রতিবাদ আছে, ওইটা আপনি করেন, কিন্তু ক্রিকেটের মাঠে খেলাটা আপনি চালিয়ে যেতে দিন। কেন এটা ক্ষতি, আমি বারবার বলছি, ক্ষতিটা হবে শুধুমাত্র ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট। যারা স্বেচ্ছায় লিগে অংশগ্রহণ করবে তাদেরকে নিয়েই লিগ শুরু করতে চাই আমরা। লিগে অংশ না নিলে বাইলজ অনুযায়ী কঠোর সিদ্ধান্ত নিতে হবে বিসিবি এবং সিসিডিএমকে। মিরপুর স্টেডিয়ামে প্রথম বিভাগ লিগের খেলা উদ্বোধনের পরিকল্পনা বিসিবির। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিই। তফসিল ঘোষণা কাল সন্ধ্যায়, জানিয়েছেন ইসি সচিব। আগামী নির্বাচনকে ঐতিহাসিক এবং স্মরণীয় করে রাখতে ইউএনওদের নির্দেশ প্রধান উপদেষ্টার। বসে থাকার সময় নেই, মানুষের পক্ষে মানুষের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে মন্তব্য তারেক রহমানের। বলেন, ধানের শীষ বিজয়ী হলে রক্ষা পাবে দেশ। ডাক্তারদের সকল চিকিৎসা নিতে পারছেন বেগম খালেদা জিয়া। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে যে কোনো সময় নেওয়া হতে পারে লন্ডনে, জানিয়েছেন ডাক্তার জাহিদ হোসেন। উপদেষ্টা মাহফুজা আলম এবং আসিফ ভুঁইয়ার পদত্যাগ, নির্বাচন করবেন জানালেন আসিফ। 125 আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, দুর্নীতি প্রমাণ পেলে প্রার্থিতা বাতিল। রাজধানী মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যার ঘটনার আসামি গৃহকর্মী আয়েশা গ্রেফতার। চুরি করে গৃহকর্ত্রীর হাতে ধরা পড়ায় হত্যা, জানিয়েছে আয়েশার স্বামী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ। শুভরাত্রি।